হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে সুন্দর ব্লগটি শুরু করে দিলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট কিন্তু রেডি। একটা ডিম সেদ্ধ, ছোলা, কাঁচা ছোলা আর গ্রিন টি এনেছিলাম। দুটো ডিম দুজনের জন্য সেদ্ধ করার জন্য। তো আজকে তো অন্বেষা বাড়ি নেই, বাবুও বাড়িতে নেই, তো এই জন্য দুটো ডিম এনেছিলাম সেদ্ধ করব। দেখো, একটা ডিম যে কখন টেবিলের থেকে গড়িয়ে পড়ে গেছে আমি নিজেও জানি না। তো সেই ডিমটাকে একটু কোনো রকম তুলে ভেজে নিলাম। আর আজকে এমনি একটু ওটস সেদ্ধ করে নিয়েছি আর ছোলা সেদ্ধ। তো এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। আজকে ওটসে না ডাল দিইনি, কিছুই দিইনি, শুধুমাত্র এমনি লবণটাও দিতে ভুলে গেছিলাম জানো তো, শুধু এমনি জল দিয়ে জাল দিয়েছিলাম। আর ওদিকে দেখো, ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। ওই যে বললাম না যে অন্বেষা বাবু কেউ বাড়িতে নেই, তো খাবো তো তিনজন। আর তোমার দাদাভাই আর শ্বশুরমশাই, আমি তো একবার ভাত খাবো, তো এই জন্য ছোটো হাঁড়িতেই বসিয়ে দিয়েছি, এতেই হয়ে যাবে। আর যেহেতু রং খেলেছিলাম, প্রচণ্ড ধুলোবালি হয়ে গেছিলো, বিছানার চাদরটাকে কালকেই চেঞ্জ করেছিলাম, করে ওই চাদরটা তুলে দিয়েছিলাম আর এইটা দেখো পেতে দিয়েছিলাম। আর এই চাদরটার বয়স জানো কত? এই চাদরটার বয়স নাই নাই করে 13 থেকে 14 বছর। তো এই চাদরটাকে আগে কন্টিনিউ পাততাম, কিন্তু এখন আর তেমনভাবে পাতা হয় না। এখন ওই কতদিন তো পাতিইনি, মিডিলে অনেক দিন পাতিনি। তো কী কারণে যেন ওই চাদরটা ভেজা ছিল, তখন এটা আবার বার করে পেতেছিলাম। তো এখন আমার মাঝে মাঝে পাতা হয়। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। দেখো, দুদিন হোলি, পুরো দুদিন রং খেলেছি আমি, আমার মেয়ে, ছেলে, সবাই। সেই অনেক জামা কাপড় হয়েছিল, তো কালকে কেচে দিয়েছিলাম, তো সেগুলো কালকে শুকিয়েছিল না। আর আজকে সকাল থেকে দেখছি বিশাল মেঘ মেঘ করেছিল, ভেবেছিলাম কি হবে কি হবে। তো এখন ভালোই রোদ উঠেছে, এখন মেলে দিলাম, ঠিক শুকিয়ে যাবে। আর সকালে টাটকা টাটকা লাল শাক রাখা হয়েছিল, তো সেটাই রসুন দিয়ে, কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর এবার করব মাছের ঝোল। রুই মাছ রেখেছে তোমাদের দাদাভাই, তো সেটাই ডাঁটা আলু দিয়ে করব। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কোন বিষয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি আর কোন বিষয়ে কথা বলতে চলেছি ভিডিও নিয়ে। তো হ্যাঁ, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমরা মেয়েরা পারি না এমন কিন্তু কোনো কাজ নেই। আমরা মেয়েরা কিন্তু ঘর বার সব কিন্তু সমান তালে ঠিক সামলাতে পারি। প্লাস তার সাথে সন্তানের স্কুল, পড়াশোনা আমরা কিন্তু ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ করে ঠিক চালিয়ে দিই। তো তেমনই আজকে আমার কিছু গল্প তোমাদের বলবো। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কী গল্প তোমাদের বলবো। হ্যাঁ, যে আমি এক হাতে কি করে সংসার প্লাস বাইরেটাও সামলাই। বাইরে বলতে তোমরা তো দেখোই আমার বাড়িতেই কাজ, তো সেটাকেই সামলাই। খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা, ভীষণ কষ্ট হয়, কিন্তু তবুও করতে হয় আমাকে, মানে বাধ্য হয়েই করতে হয়। কারণ দেখো, আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি একদমই খুবই ছোট, একদম বলতে খুবই ছোট। তো সংসারটা যেমন বোঝার ঠিক তেমন কিন্তু বুঝতাম না। তো তখন থেকেই কিন্তু আমার লড়াইটা শুরু হয়ে যায়। অবশ্যই লড়াইতে একা ছিলাম না, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই একসাথে লড়াইটা মানে লড়েছি আর কি। তো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু ও 100 টাকা রোজও কাজ করতো না, খুব কষ্টের সাথে সংসার চালিয়েছি। তো তখন থেকে কোমরে দড়ি বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ওর সাথে কাজ করতে শিখেছি। কারণ আমি এটুকু অন্তত বুঝতে শিখে গেছি যে টাকা ছাড়া পৃথিবীতে কোনো মূল্য নেই, না কোনো আত্মীয় স্বজন, না কারোর কাছে। তো কথায় বলে না যে বিয়ের পরে বাপের বাড়িও পর হয়ে যায়, এটা কিন্তু ঠিক। আর এটাও ঠিক, টাকা থাকলে কিন্তু সবার কাছে আদর সম্মান সমান পাওয়া যায়। তো যখন থেকে এইটুকু অন্তত বুঝতে শিখেছি, বিয়ের ধরো আমার ফিরনি উল্টা, তারপরের থেকেই টুকটাক করে কাজ করতাম, করলেও অতটা বুঝতাম না, কিন্তু কথাটা
মানে ব্যাপারটা বুঝতে পারলাম আমার মেয়ে যখন হলো তারপরের থেকে, কারণ তখন থেকেই দায়িত্ব নেওয়াটা শিখেছি। একটা মা হলে একটা সন্তানের প্রতি কতটা দায়িত্ব থাকে সেই জিনিসটা শিখেছি। তো এই সব যখন থেকে শিখেছি তখন থেকেই কিন্তু আমি মানে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার দাদাভাইয়ের সাথে কাজ করা শুরু করে দিলাম, যে না, কাজ করতে হবে এবং টাকা উপার্জন করতে হবে, আর সেটা একদম কিন্তু সৎ পথে। তো তখন থেকেই দুজনে কাজ করতাম। তোমার দাদাভাই খুব লোকের রূপো রূপো তো ছিল না তখন, দস্তা যেগুলো জিএস বলা হয়, তো দস্তার নিয়ে আসতো, ওর সাথে সাথে কাজ করতাম। তো এমনভাবে কাজ করতে করতে ও লোকের বাড়িতে, যেটা এখন আমাদের বাড়িতে পারলুম আছে সেটা ও লোকের বাড়িতে করতো, তো ওখানে গিয়েও লোকের বাড়িতে ওর সাথে শিখলাম। শিখে ও যখন খেতে আসতো তখন গিয়ে বোনাতাম, যখন স্নান করতে আসতো তখন গিয়ে বোনাতাম, এমন অল্টারনেট করে বোনাতাম যাতে করে দুটো কাপড় বেশি হয় এবং কিছু টাকাও বেশি হয়। তো এমন করেই কাজ করতে করতে নিজেদের বাড়িতে মেশিন আনা হলো, এনে ও 4টে মেশিন আনা হলো, ও দুটো চালাতো আমি দুটো চালাতাম। এমনভাবে করে করে কিছু পয়সা গোছালাম, গুছিয়ে মিডিলে ও কতদিন টোটো চালাতো, একটা টোটো কিনেছিল, আমি বাড়িতে মেশিন চালাতাম, ও টোটো চালাতো। এমন করে করে আরও কিছু টাকা গোছালাম, গুছিয়ে তারপর যে রূপোর চাঁদি, সেই চাঁদি কেনা হলো কিছু পুঁজি নিয়ে। আর নামার পর আস্তে আস্তে আমরা এখন তোমাদের আশীর্বাদে ভালো আছি, হ্যাপি আছি। তো তোমার দাদাভাই নিজের একটা ব্যবসা হয়েছে, আমাদের নিজের শাড়ির, আমাদের মেশিন যেটা তো দেখোই, মালিকের কাজ করতে করতে এখন কিছুটা নিজের পুঁজি হয়েছে, এখন পুরোটাই আমাদের নিজেদের বিজনেস হয়ে গেছে। আর রূপোর বিজনেসটাও পুরোটাই নিজের হয়ে গেছে ঠাকুর আশীর্বাদে। চাঁদি জমতে জমতে বেশ অনেকটাই হয়েছে। তারপরে টুকটাক করে ছোট একটা মুদিখানার দোকান দিলাম, যাতে করে তোমার দাদাভাই বসে বসে তো রূপোর কাজই করে, তো টুকটাক যা বিক্রি হলো, নিজেদের তেল মশলার খরচটা উঠলেই তো কত। আজকালকার যুগে দুজন যদি স্বামী স্ত্রী কাজ না করা যায় তাহলে কিন্তু এখনকার মানে বাজার মূল্য যা, দুজনে কাজ না করলে কিন্তু কিছুতেই চলা যাবে না। তো এই জন্য দুজনে মিলে কাজ করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি তোমাদের সকলের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে। তো ভগবানের কাছে শুধু এইটুকুই চাইবো, আর যাই হোক না কেন মনে যেন কোনো অহংকার বোধ না আসে, আর ভগবান যেন ওনার চরণ থেকে বিচ্যুত না করেন, ওনার চরণ সেবা যেন করে যেতে পারি এবং কোনো অহংকার ছাড়াই যেন এভাবেই সমান তালে কাজ করে যেতে পারি। তো জবের থেকে বুঝতে শিখলাম, তবের থেকে কাজ শুরু করলাম এবং একে একে কিন্তু আমি মেশিন চালানো প্লাস সংসারের কাজ করা, একটু কষ্ট হয় জানি, একটু না, মাঝে মাঝে অনেকটাই কষ্ট হয়ে যায়, মাঝে মাঝে খুব ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে পড়ি, তবুও কিন্তু কাজ করেই যাই। কারণ বলো তো কি, কাজ মানেই লক্ষ্মী, আর সংসারে কাজ থাকা মানেই কিন্তু লক্ষ্মী থাকা। কাজ করলে তো দুটো ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, এই জন্য কিন্তু অনেকটাই কাজ করি। তো তোমাদের আশীর্বাদে, ঠাকুর আশীর্বাদে আজকে মোটামুটি যেই পর্যায়ে আছি মোটামুটি ঠিক আছি, ভালো আছি, এটুকুই অনেক, এটাই অনেক। একটা সময় ছিল দুবেলা ঠিকমতো ভাত খেতে পারতাম না, 2 থালায় ভাত নিলে ভাতটা বেশি লাগবে, এই জন্য 1 থালায় নিয়ে তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে উঠেছি। মেয়েকে কোনো রকম দুধ সাবু জাল দিয়ে খাইয়ে রেখেছি, এমনও দিন গেছে হয়তো দুধ কিনতে পারিনি, তখন এমনিতেই শর্টই পাওয়া যেত, তখন ওটা জাল দিয়ে খাইয়ে দিয়েছি। এমনভাবেই কিন্তু চলে চলে যাই হোক আজকে এই পর্যায়ে এসেছি। তো পৃথিবীতে যতদিন আছি এবং যতদিন বেঁচে থাকবো, ভগবানের কাছে এটুকুই চাইবো, ভগবান তুমি শরীরটাকে সুস্থ রেখো, যেন এইভাবে কাজ করে খেয়ে যেতে পারি, ব্যাস এটুকুই ভগবানের কাছে চাওয়া। তো তোমরা দেখতেই পেলে আমি কি করে এক হাতে একদিকে মেশিন চালাচ্ছি, একদিকে সুতো ঘোরাচ্ছি, আবার দোকানে খরিদ্দার আসছে তাদের সামলাচ্ছি, তারপরে টাইম মতো রান্না করছি, সবাইকে খেতে দিচ্ছি, শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি, হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, আবার প্রয়োজনে ছেলে মেয়ের জন্য বাজারে যেতে হচ্ছে, তাদের টিউশন যেতে হচ্ছে, তাদের নাচের প্রোগ্রামে নিয়ে যাচ্ছি, তাদের জন্য ম্যামের সাথে কথা বলছি, তাদের জন্য স্কুলে যেতে হচ্ছে, সবটাই কিন্তু আমি এক হাতে করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তার সাথে সাথে দেখো আমি কিন্তু আমার এই স্বপ্নের চ্যানেলটাকেও চালাচ্ছি, এই যে দীপিকার ফ্যামিলি, এটা কিন্তু আমার একটা স্বপ্ন, আর বলতে পারো এটা আমার একটা নিজের পরিচয় গড়ার সিঁড়ি, যেখানে আমি প্রথম ধাপটায় মাত্র পা দিয়েছি। তো তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই কিন্তু আমি এই সিঁড়িটাও পার হতে পারবো,
তো তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবসময় তো ভগবানের কাছে প্রার্থনা করি, কারণ এই চ্যানেলটা যদি আমি দাঁড়া করাতে পারি আমার নিজের চেষ্টায়, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, তাহলে কিন্তু হবে এটা আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট, সবথেকে বড় পাওয়া। এটা হবে আমার নিজের পরিচিতি, আমার নিজের পরিচয় গড়ার একটা প্ল্যাটফর্ম। তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। আর একটু আশীর্বাদ করো যাতে সারা জীবন এমন করে সমান তালে কাজ করে পৃথিবী থেকে চলে যেতে পারি, কাজের থেকে আর ভগবানের চরণ থেকে কখনো যেন বিচ্যুত না হই। এখন বাজে রাত 9:30, আর সমস্ত কাজকর্ম করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠে দেখলে জামা কাপড়গুলো তুলছি। তোলার পর সেই জামা কাপড়গুলো এখানেই ছিল, খাটের এক কোণে রেখে দিয়েছিলাম। আর এতক্ষণ আরেকটু কাজ করছিলাম, মেশিন চালাচ্ছিলাম। আর 9:30 বাজে। এখন দেখো ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কতটা ক্লান্ত। আর দেখো কারেন্ট চলে গেছে, আর আমরা বুড়ো বুড়ি দুজন আছি। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে দুজন আছি আর রান্নাবান্না কি করব, বাজার থেকে একটু খাবার নিয়ে এসো। তো তোমার দাদাভাই দেখো মোগলাই নিয়ে এসছে। এমন একটা সময় খেতে বসেছি, কারেন্টটাই চলে গেল। আর বাইরে জানো তো বৃষ্টি হচ্ছে, বেশ ভালো পরিমাণেই বৃষ্টি হচ্ছে। তো দেখো মোগলাই এনেছে, এখন মোগলাইটাকে সুন্দর করে বেড়ে নেবো, আর এটাই আমরা রাত্রে খাবো। আর রাত্রে ভাত টাত কিছু রান্না করবো না, একটু ভাত আছে সেটাকে জল দিয়ে রেখে দিয়েছি, ওটা কালকে ঠিক খেয়ে নেবোক্ষণ। তো দেখো এই মোগলাইটা খাবো। আর তোমার দাদাভাই বলছে কি আমাদের তো লাইট আছে, তাহলে কেন অন্ধকারে খাবো, মানে এই যে পাওয়ার লাইটগুলো এগুলো দিলে তো এমনিতে কারেন্ট ছাড়াই জ্বলে। তো তোমার দাদাভাই দেখো লাইটটা জ্বালিয়ে দিল, আর এখন দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব। খাওয়া দাওয়া কমপ্লিটও হলো, আর দেখো কারেন্টটাও চলে এলো। আর কে বলেছে যে রাধে সে চুল বাঁধে না, যে রাধে সে চুলও বাঁধে। আমাকে দেখো, আমি দেখো সারাদিন কত পরিশ্রম করেও নিজের একটু হলেও যত্ন করার চেষ্টা করি, একটু হলেও রূপচর্চা করি। এটা আমার কি বলবো, এটা একটা শখ, এটা আমার একটা হবি যাকে বলে। রূপচর্চা করা, নিজেকে একটু সুন্দর রাখা, নিজেকে একটু পরিপাটি গুছিয়ে রাখা, ঘর গুছিয়ে রাখা, এগুলো আমার শখের মধ্যে পড়ে। তাই আমার মনে হয় যে রাধে সে চুলো বাঁধে। তো যাই হোক, কারেন্ট চলে এসেছে, তো মুখটু ক্লিন করে চলে এসেছে। এটা আমার রাতের নিয়মিত কাজ। আর শীত আসলে বোরোলিন, আর গরমে আমি এই ক্রিমটা ইউজ করি। তো যাই হোক, ক্রিমটা মেখে নিলাম। এখন মাথা টাথা আজকে ভিডিও এডিট করব, করে তারপরে ঘুমিয়ে পড়বো। অনেকটাই রাত হয়ে গেছে, আবার সকালে উঠতে হবে, কাজ করতে হবে। তাহলে দেখো সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলে, কাজ সামলে, ছেলে মেয়ে সামলে, প্লাস চ্যানেলটাকেও সামলে কিন্তু আমি এভাবেই একা চলছি। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ একটু পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই, অনেক বক বক করে ফেললাম। দেখা হবে আবার কালকে সেম টাইম নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে এই ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো চলো টাটা, সবাইকে গুড নাইট। আবারও বলছি সবাই একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, আর এভাবেই আশীর্বাদ করে যেও। তোমাদের আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। চলো টাটা।